আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কিভাবে তুমি এমসিকিউ গুলা খুব ভালো করতে পারো সেটা সিম্পল হ্যাক নিয়ে আলোচনা করতেছিলাম। সো সেই সিম্পল হ্যাক আলোচনারই আসলে আমরা পার্ট 2 তে চলে আসছি। সো পার্ট 2 তে আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল স্ট্র্যাটেজি নিয়ে। খেয়াল করো, নাম্বার 1 হচ্ছে ল অফ এলিমিনেশন। এটা নিয়ে আমি অনেক ভিডিওতে অনেকবার কথা বলছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে যারা যারা আমার এক্সাম স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিওগুলো দেখো নাই, কিংবা আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো দেখোনি, সেগুলো হালকেনস্টাইন চ্যানেলে, তোমাদের এই হালকেনস্টাইন চ্যানেলে আপলোড করা আছে। অনুগ্রহ করে তোমরা খুঁজে ভিডিওগুলো দেখে নিবে, কারণ হচ্ছে ভিডিওগুলো দেখলে আমি মনে করি ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবে ভাইয়া ওই লেকচারগুলো বা ওই সেশনগুলো শুনলে। আচ্ছা, এবার খেয়াল করো যে ল অফ এলিমিনেশন সেটা কি। তোমার যে কোনো অপশন, আমরা দেখি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 4টা অপশন থাকে। সেই অপশন থেকে যদি আমরা কোনো মতে 2-1টা বাদ দিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের অপশন কমে যায় এবং সেখান থেকে আমাদের বেস্ট অ্যান্সারটা চুজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এবং আমরা কিছু ক্ষেত্রে আমরা অপু 10-20 করেও কিন্তু আসলে জিনিসটা ঠিক করে ফেলতে পারি। ঠিক আছে, সো জাস্ট একটু বললাম, ল অফ এলিমিনেশন ইজ ভেরি মাচ প্রোডাক্টিভ এবং যে যত ভালোভাবে ইউজ করতে পারে এটাকে মেডিকেল ভর্তি পরীক্ষা সে তত বেশি আগে থাকে। এবং আমি এরকম কিছু স্টুডেন্টকে চিনি বা আমার এরকম কিছু বন্ধু বান্ধবকে চিনি যারা এই ল অফ এলিমিনেশনের জোরে ঢাকা মেডিকেলে পর্যন্ত টিকে গেছে, যেখানে অনেক ভালো ভালো ছাত্র ঢাকা মেডিকেলে টিকতে পারে না। সো দিস ল ইজ ভেরি মাচ প্রোডাক্টিভ। এরপরে হচ্ছে কি সতর্কতা। কি ধরনের সতর্কতা? পুরো প্রশ্ন পড়বা। আমার এরকম কিছু স্টুডেন্ট আছে এবং আমার এরকম কিছু ব্যাচমেট মানে আছে যারা হইতেছে খুব বেশি চঞ্চল। ইভেন আমি নিজেও চঞ্চল, বাট চঞ্চল হলো পরীক্ষার হলে সেই চঞ্চলতা অবশ্যই পরিহার করার চেষ্টা করি। সেটা হইতেছে কি যে পুরো প্রশ্ন পড়ে না। কেন পুরো প্রশ্ন পড়ে না? যেমন কোন একটা তথ্য চাইছে যে কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়। এখন সেই ছেলে কি করছে, কোনটি সঠিক তাড়াতাড়ি করে পড়ছে কোনটি সঠিক। এখন 9টা কেন পড়ে নাই? ধরো 9টা পরের লাইনে প্রিন্ট হয়েছে, সেখানে এই উপরের লাইনটা পড়ছে, 9 যে পরের লাইনে দেয়া আছে সেটা খেয়াল করে নাই। ঠিক আছে, সো এরপরে কি হয়েছে, সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা ক নাম্বার অপশনে একদম ঠিকটা ছিল এবং সে ধরে ফেলছে যে 1 নাম্বার অপশন ঠিকটা আছে এবং ধরে ফেলছে এবং সুন্দর মধ্যে তাড়াহুড়া করে সে রাইট দিয়ে দিছে, কারণ তার সময় বাঁচাতে হবে। 100টা প্রশ্ন 60 মিনিটে সলভ করতে হবে। আমি জানি তাড়াহুড়া আছে, বাট কখনো এক্সাম হলে পেশেন্সটা ধরে রাখতে হবে এবং পেশেন্স নিয়ে পুরা প্রশ্ন এবং যতগুলো অপশন আছে সবগুলো অপশন তোমাকে রিড করতে হবে। সো এই বাজে অভ্যাসটা যদি তোমার মধ্যে থাকে যে একটা অপশন বা 2টা অপশন পড়েই তুমি দাগায় দাও, কিংবা প্রশ্ন কোনো মতে পড়েই তুমি অপশন খোঁজাখুঁজি শুরু করো, এই বদ অভ্যাস অবশ্যই পরিহার করবে। চলে গেল 2টা পয়েন্ট। তো এবার আমরা চলে আসি হচ্ছে কোনটা সত্য নয়, সঠিক নয়, ভুল, এই ধরনের প্রশ্ন তুমি কিভাবে ডিল করবা। একটা কথা মনে রাখবা যে এই ধরনের প্রশ্ন ডিল করার ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করবো একটা কথা, সেটা হচ্ছে কি ল অফ এলিমিনেশনটাকে এখানে সবচেয়ে বেস্ট ভাবে ইউজ করার ট্রাই করো। কারণ হচ্ছে কি তোমার 4টা অপশন থাকবে, তাই না? এখন তোমাকে বের করতে বলছে কোনটা সত্য নয়। তুমি যদি ভুল বের করার ট্রাই করো তোমার জন্য একটু কষ্ট হইতেও পারে, কারণ হচ্ছে তুমি যদি মেধাবী স্টুডেন্ট হও এবং মেধাবী না আসলে পড়ুয়া স্টুডেন্ট হও, তাহলে কি হবে, তুমি মানে অ্যাকচুয়াল ইনফোগুলো তোমার মাথার মধ্যে ভালো থাকবে। সো তুমি যেটা করবা যে দেখো এই 1 নাম্বার তথ্যটা ঠিক, ঠিক ভালো কথা, এত নাম্বার তথ্যটা ঠিক আমি জানি, বইয়ে পড়ে আসছি। আচ্ছা, এই 4 নাম্বার অপশনটা ঠিক আমি জানি, পড়ে আসছে বইয়ে, একদম এটা মনে আছে। আচ্ছা, 3 নাম্বার অপশন আমি হয়তো বইয়ে পড়িও নাই তেমন একটা ভালো করে, কিন্তু এটা ঠিক লাগতেছে না। দেখো 3টা অপশন যেহেতু তুমি একদম ফুললি কনফার্ম যে ঠিক, তাহলে অবশ্যই এই অপশনটা কিন্তু ভুল এবং এইটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার। ঠিক আছে, সো এই ক্ষেত্রে তুমি ল অফ এলিমিনেশন ইউজ করে তুমি কোনটা সঠিক নয় সেটা বের করতে পারো এবং কোনটা ভুল, মানে একই জিনিস। ঠিক আছে, এই 3টা কথার মিনিং কিন্তু একই। এই ক্ষেত্রে তুমি ভুল ঠিকগুলো বের করবা, যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু তোমার ভুল। এরপরে চলে আসি সবগুলো ভার্সাস কোনটি নয়। খেয়াল করো, সবগুলো আমাদের এরকম কিছু প্রশ্ন থাকে যে ক নাম্বারে দিছে একটা অপশন, খ নাম্বারে একটা অপশন দিল, গ নাম্বারে একটা অপশন দিল, ঘ নাম্বারে একটা অপশন দিল। এখন আমরা দেখি যে এরকম কিছু লিখছে, কিছু লিখছে, কিছু লিখছে, এরপর হচ্ছে সবগুলা। আচ্ছা, এটার উত্তর কি সবগুলো হবে কিনা এখন আমি কেমনে কনফার্ম? কেউ যদি এখন আমাকে বলো তো এটার উত্তর কি সবগুলো হবে, চিন্তা করে বল। কোনো কিছু দিয়ে নেই, মানে কোন কেসে সবগুলো হইতে পারে ল অফ এলিমিনেশন ইউজ করে বা একটু ট্রিক ইউজ করে চিন্তা করে বলো। ভিডিওটা পজ করে চিন্তা করে বলো। আচ্ছা, ভিডিওটা পজ করে চিন্তা করছো কিনা আমি জানি না, বাট একটা কথা হচ্ছে কি তোমাকে যে সবসময়
এই সবগুলা টিক মার্ক দেওয়ার জন্য তোমাকে সবগুলো অপশনে রাখবে তা কিন্তু না। অনেকে কি করো, সবগুলো দিছে মানে হইতেছে মনে করো যে আল্লাহ 100টা প্রশ্নের মধ্যে মাত্র একটা প্রশ্ন দিছে সবগুলা, তাহলে তো ওইখানে সবগুলো হবে বলেই মনে হয় দিছে হচ্ছে সবগুলা, বাট এমনটা নাও হইতে পারে। তাহলে একে কিভাবে বুঝবা যে এটা সবগুলো অ্যান্সার হবে না হবে না? দেখো তুমি ধরো ক নাম্বার অপশনে দেখলা ঠিক, হ্যাঁ এটা হবে যে এটার অ্যান্সার, যেটার জন্য আমার অ্যান্সারটা এসে ক নাম্বার অপশনটা হবে। এরপর দেখলা আচ্ছা খ হবে না, আচ্ছা খ হবে না, গ না গ তো মিলে যেতেছে, গ মিলে যেতেছে, খটা যে হবে না তুমি শিওর না, খটা তুমি পড়ছো কেমন, তোমার মানে পড়াটা একটু ভালো হয় নাই, সাপোজ তুমি জাস্ট কনফিউজড, তুমি কনফিউজ জানি না ভাই খ কি হবে কি হবে না, আই জাস্ট ডোন্ট নো, বাট তুমি দেখলে কি গটা হয়ে গেছে এবং তুমি ক এবং গ নিয়ে ড্যাম শিওর যে দুইটা অপশন হবেই, তুমি ধরে নিতে পারো এটার অপশন হবে সবগুলা। কারণ মেডিকেলে এখন বর্তমানে কিন্তু ডাবল অ্যান্সারটা খুব কম আসে, মানে এখন বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নগুলো দেখো ডাবল অ্যান্সার নাই বললেই চলে, কিন্তু মেডিকেলে এখন ব্ল্যাঙ্ক আসতেছে। যেমন গত বছর 19-20 সেশনে কি আসছে, একটা না দুইটা ব্ল্যাঙ্ক আসছিল, ঠিক আছে? তাহলে তোমাকে মনে রাখতে হবে ব্ল্যাঙ্ক থাকা পসিবল, তাও সম্ভাবনা কম, কিন্তু ডাবল অ্যান্সারের সম্ভাবনা এখন নাই মেডিকেলে। যেহেতু ডাবল অ্যান্সার তুমি দিতে পারবা না দুইটা, তাইলে তোমার তিনটাকে দাগ দিতে হইলে সবগুলাতে দাগ দিতে হবে। সো মনে রাখবা সবগুলা কেস হচ্ছে এই ক্ষেত্রে যখন দুইটা অপশন মিলে যাবে ধরে নিতে পারো তোমার সবগুলো হবে এটার অ্যান্সার, কোনটি নয় কখন। মনে রাখবা কোনটি নয়টাকে অনেকে মনে করে যে কোনটি নয় দেয়া মানে হচ্ছে এটার অ্যান্সার মনে হয় কোনটি নয় হবে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ট্রিক করার জন্য। যতক্ষণ পর্যন্ত তুমি আসলে কনফার্ম না হবা যে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা অন্য কিছু, ততক্ষণ পর্যন্ত এটা কোনটি নয় দাঁড়ানো যাবে না। রেদার কনফিউজ থাকলে বাদ দিয়ে দাও, কারণ এটা অন্য কোনো ভাবে বুঝার কোনো উপায় নাই। বুঝার একটাই উপায় সঠিক অ্যান্সারটা জানা। সঠিক অ্যান্সার যখন দেখবা না কোনো অপশনের মধ্যে, তখন 4 নম্বর অপশন কোনটি নয় লাগাইতে হবে। আচ্ছা এরপরে চলে আসি ডিলিং উইথ ডাবল অ্যান্সার এন্ড ব্ল্যাঙ্ক। মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা কথা বলবো, ডাবল অ্যান্সার আসে না, সো ডাবল অ্যান্সার দাগানোর চিন্তাও করবা না। রেদার ওই প্রশ্ন ভুল মনে করে ব্ল্যাঙ্ক দিয়ে চলে আসবা। এমনও হইতে পারে ওইটা দুইটা অপশনের মধ্যে একটা চুজ দা বেস্ট অ্যান্সার ছিল, মানে যেটা বেস্ট সেটাই লাগাইতে হবে, বাট তুমি বুঝতে পারতেছো না কোনটা বেস্ট, সো বাদ রেখে আসাটা ভালো নেগেটিভ খাওয়ার থেকে। ব্ল্যাঙ্ক মনে রাখবা যখন দেখতেছো 4টা অপশনের একটাও ঠিক না, একদম ড্যাম শিওর ঠিক না, যখন দেখতেছো ড্যাম শিওর ঠিক না, সেই ক্ষেত্রে কোনো পাকনামির দরকার নাই, সেই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক রেখে আসাটা হইতেছে সর্বোত্তম। কারণ কোনো একটা অপশন দাগাবা সবগুলোর চান্স হতেছে 25%, যেহেতু তুমি বুঝতেছো না কোনোটাই দেখতেছো তো হবে না, তুমি কিন্তু একটা ভুল দাগাই দিয়ে 0.25 কিন্তু মার্কস কাটা করতে পারে, সো দরকার নাই। 0.25 মার্কসের জন্য কেউ সলিমুল্লাহ মেডিকেলও পেয়ে যায় ঢাকা মেডিকেল না পেয়ে, আবার কিছু মানুষ তোমার চান্সই মিস করে। সো 0.25 মার্কস ইজ ভেরি ক্রুশিয়াল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এরপর হচ্ছে নেভার ফলো প্যাটার্ন। মনে রাখবা এমসিকিউ বেস পরীক্ষার মধ্যে টিচাররা কোনোদিনও তোমার মতো পাগল, মানে অ্যাকচুয়ালি তোমার মতো না, মানে তুমি যে পাগলের মতো চিন্তা করতেছো যে টিচার হয়তো প্যাটার্ন মেনটেন করছে যে 1 থেকে 5 টানা 3 হয়েছে তাহলে 6 নাম্বারটাও 3 হবে, এরকম পাগলামি করবা না, কিংবা এটা সাপের মতো সিরিয়াল ফলো করছে এই ধরনের কিছু। সো এই ধরনের মানে প্যাটার্ন মেনটেনটা অবশ্যই বিরত করবা, কারণ টিচার অপশনটাকে র্যান্ডমলি সাজায়, ঠিক আছে? হ্যাঁ এটা পড়ে যেতে পারে সিরিয়ালি অনেকগুলো একসাথে, বাট টিচার কিন্তু র্যান্ডমলি সাজায়। সো টিচার যেহেতু কোনো প্যাটার্ন মেনটেন করার চিন্তা ভাবনা করে না, তুমি যদি মনে করো যে টিচার প্যাটার্ন মেনটেন করতেছে ওই অনুযায়ী দাগাও, তাই কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। প্যাটার্ন ফলো করার দুঃসাহস করার দরকার নাই, এটা খুবই একটা লেম কাজ। এরপর হচ্ছে নো টাইম কিলিং। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেক স্টুডেন্ট আছে যে মানে তোমার একটা প্রশ্ন পারতেছি না, ইস 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 এটা বইয়ে দেখে আসছি, আল্লাহ আমার মনে পড়তেছে না, এটা আমি দেখে আসছিলাম, আল্লাহ কত একটু মনে করতে দাও, একটু মনে করতে দাও, আল্লাহ এই কোয়েশ্চেন মিলাইতে পারতেছে না, কেন মিলাইতে পারতেছি না, এটা তোমার পারার কথা, ঠিক আছে? এই ধরনের জেদ ধরে বসে থাকা যাবে না। যেই মাত্র দেখতেছে প্রশ্নটার মধ্যে কনফিউশন আছে এবং তুমি দাগাইতে একটু সময় লাগতেছে, 1 সেকেন্ড এটা যখন বুঝে ফেলবা 1 সেকেন্ড দেরি করবা না, পরে প্রশ্ন চলে যাবা, ওইটা স্কিপ করে এটা একটা গোল আমার দিয়ে রাখবা যে এই প্রশ্নটা আমি অ্যান্সার করি নাই, পরে এসে অ্যান্সার করবো, ঠিক আছে? বাট ওই প্রশ্ন নিয়ে কখনো টাইম কিল করা যাবে না, আদারওয়াইজ তুমি পরীক্ষার হলে কিন্তু টাইম পাবা না। এবং তুমি যদি ওইটাতে টাইম কিল করে ফেলো এবং নাও দাগায় চলে আসো, পরবর্তীতে কিন্তু আবার ব্যাক করে ওইটা দাগানোর টাইম পাবা না। সো টাইম তোমাকে রাখতে হবে, যত মানে সুন্দর মতো সতর্কতার সাথে প্রশ্ন করে তাড়াতাড়ি দাগায় যেতে হবে এবং কোনো প্রশ্নে অযথা টাইম ওয়েস্ট করা যাবে না।
এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই একটা কথা বলছিলাম আগের ভিডিওতে, যেটা হচ্ছে তোমার ম্যাথ কোশ্চেন গুলা, ম্যাথ মানে অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো লাস্টের দিকে অ্যান্সার করা। এরপর হচ্ছে 100টা দাগাবো কি দাগাবো না। আচ্ছা, এটা একটা অনেক বড় ডিবেটের বিষয়, এটা নিয়ে একটু পরে কথা বলি। এরপর হচ্ছে নেগেটিভ মার্কিং এন্ড টেকিং রিস্ক। আচ্ছা, এটা নিয়ে আমি আগেও কথা বলছি যে কখন তুমি রিস্ক নিবা আর কখন তুমি রিস্ক নিবা না। নেগেটিভ মার্কিং মেডিকেল ভর্তি পরীক্ষায় কত, যে প্রতি 4টা মার্কের জন্য আমার 1 কাটা যাবে, অর্থাৎ একটা প্রশ্ন আমি যদি ভুল করি তাহলে 0.25 মার্কস কাটা যাবে। মনে রাখবা তুমি রিস্কটা কিন্তু নিতে হবে কখনো না কখনো, কারণ এই রিস্কটা নিয়ে লাভও আছে। ধরো 10টা প্রশ্ন তুমি আন্দাজি দাগাইলা, আন্দাজি না, তুমি কিছুটা জানো, কিরকম 50% চান্স আছে, অর্থাৎ 2টা অপশন তুমি এলিমিনেট করে দিছো, বাকি 2টা অপশন তোমার কাছে বাদ রয়ে গেছে। ঠিক আছে, যখন তুমি দেখতেছো যে এরকম 50% চান্সের অপশন গুলো আছে, সেই ক্ষেত্রে তুমি 10টা দাগাইলা, 10টার মধ্যে সাপোজ তোমার কোনো মতে 3টা হয়ে গেছে, অনেক কম, 3টা কিন্তু অনেক কম, 4টা হয়ে যেতে পারে, 3টা বা 4টা হয়ে গেছে, বাকি 6টাই ভুল বা 7টা ভুল, তারপরে তুমি কিন্তু একটা মার্কস পাইতেছো, কারণ ধরো 4 পেয়ে গেছো, ঠিক আছে, বাকি 6 এর জন্য তোমার কত মার্কস কাটা যাচ্ছে জানো, 1.5, তাইলে 2.5 কিন্তু তোমার বেনিফিট। এবং 2.5 যে কত বেশি এটা আমাকে বলে বুঝাতে পারবো না। যদি তুমি 3টাও দাগাও তখন 1.5 বা 1 পাইতেছো, এটাও কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মেডিকেলে 1 মার্কস অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে রিস্ক নেওয়াটা উচিত কখন, যখন তোমার সম্ভাবনা 50%, বাট যখন দেখতেছো সবগুলো সমসম্ভাব্য 25%, ওই ক্ষেত্রে রিস্ক নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। সো ওই ক্ষেত্রে রিস্ক নিয়ে তুমি আসলে নেগেটিভ মার্কের পরিমাণ বাড়াতে থাকবা, আলটিমেটলি তুমি লুজার হবা। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কি 100টা দাগাবো কি দাগাবো না। আচ্ছা, এর আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে স্কিপ কোশ্চেন। এটা কেন বললাম, যে অনেকে একটা কাজ করো যে প্রশ্ন যেটা পারতেছো না স্কিপ করো, হ্যাঁ এটা আমিও করতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরো 30 নাম্বার কোশ্চেনটা তুমি স্কিপ করছো, ঠিক আছে, 31 নাম্বার কোশ্চেন তুমি পড়ছো, পড়ার পরে অপশন হবে এটা 3 বা 2, তুমি এখন কি করছো, এখানে যে স্কিপ করে খালি জায়গা রেখে আসছো, সুন্দর মতো ভুলে তুমি এখানে বৃত্তপাত করে ফেলছো, অর্থাৎ 30 নাম্বারটা বৃত্তপাত করে ফেলছো, এবং সিরিয়ালি তোমার দেখার না কারণ, মানে ভালো করে দেখার না কারণে সিরিয়ালি তুমি 4-5টা ভুল করে গেছো, অর্থাৎ আগের প্রশ্নের অপশনে জায়গায় চলে আসছো। এটা কত বড়, এটার জন্য তোমাকে কত বড় মানে মাসুল দিতে হবে, ইউ ক্যান ইমাজিন। এবং পরীক্ষা হলে তোমার চোখে পড়ে 2-3টা দাগানোর পরেও তুমি হার্ট অ্যাটাক করবা লিটারেলি, যাই হাই আমি এতগুলা ভুল করে ফেলছি, 3-4টা আমি জানা অবজেক্টিভ গুলা, তোমার কনফিডেন্স লেভেল মারাত্মক লো হয়ে যাবে। সো এখন পরীক্ষার মধ্যে তুমি ভেঙে পড়বা, তুমি নিজেকে সামলাইতে অনেক কষ্ট হবে, এটা কিন্তু হয়। সো তুমি এই যে ভুলটা হয়, স্কিপ করে গেলে একটা জায়গায় যে খালি থাকে, ওই জায়গায় যে আমি ভুলে বৃত্তপাত করে ফেলি, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই প্রবলেমটা ঠিক করা। এই প্রবলেমটা কিভাবে ঠিক করা যায়, আমি আমার এডুকেশন লাইফে একটা ট্রিক অ্যাপ্লাই করতাম, সেটাই আমি আজকে তোমাদেরকে বলে দিব। এবং ভাইয়ার এই কথাটা আজীবন মনে রাখবে, এবং পারলে তোমরা তোমাদের জুনিয়রদেরকেও সাজেস্ট করো। এবং খেয়াল করো যে তোমার এটা তুমি কি এই ধরনের সমস্যা তুমি কিভাবে ডিল করবা। আমি আমার স্টুডেন্ট লাইফে যেটা করতাম সেটা হচ্ছে কি, একটু বাচ্চা সুলভ আচরণ করতাম। সেটা হচ্ছে কি, ধরো 31 নাম্বার প্রশ্ন, এটার অপশন আমি পড়লাম, প্রশ্নে পড়ার পর দেখলাম এটার অপশন হবে 3। আমি এরপর মনে মনে, অর্থাৎ মুখে বলতাম না, মনে মনে এবার চিল্লাই যেতাম, মাইন্ডের মধ্যে চিল্লাইতাম যে 31, মনে মনে চিল্লাইতাম, এরকম করে একটা কথা বলতাম নিজে নিজে। ঠিক আছে, 31-3 যতক্ষণ পর্যন্ত না দেখাতাম এই বুলি আওড়াইতে থাকতাম। ঘটনাটা আরো ইন্টারেস্টিং যে 31-3 বলার পর আমি সব ভুলে যেতাম, 3 নাম্বার অপশনে কি আছে না আছে আমি সব ভুলে যেতাম, আসলে মনে রাখতাম না, খালি আমি একটু মনে রাখতাম ওই সময় 31 আমার 3-এ বসাইতে হবে, পৃথিবীর অন্য সব চিন্তা বা ইভেন প্রশ্ন ভুলে যেতাম, প্রশ্নের 3 নম্বর অপশনে কোন অ্যান্সারটা ছিল সেটাও ভুলে যেতাম, জাস্ট এটা মনে রাখতাম 31 আমাকে 3 দাগাইতে হবে। এরকম করে করে প্রতিটা অপশনের ক্ষেত্রে যখন 32 নাম্বার আসছি, 32 এর অ্যান্সার হচ্ছে 2, আমি দেখছি, এবার দিচ্ছি এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা কত, এটা হচ্ছে 2, অর্থাৎ খ, এটা অ্যান্সার হচ্ছে খ, তাহলে 32 হচ্ছে খ না, 32 খ, আমি খ না বলে 2 বলতাম, কারণ খ ক খ মাথার মধ্যে একটু সমস্যা করবে। সো তাহলে 32-2 না, তাহলে 32-2 আমি ভাবে করে 32-2 যতক্ষণ পর্যন্ত 32-2 দাগাই ততক্ষণ পর্যন্ত আমি মানে একেবারে এটা আউড়াতে থাকি। এবং এর কারণে আলহামদুলিল্লাহ আমার সেই এসএসসির পর থেকে এখন পর্যন্ত যতগুলো মানে পরীক্ষা দিছি, একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত, আমার এই ধরনের প্রবলেম হয় নাই। এই ধরনের প্রবলেমের জন্য আমার অনেক ব্যাচমেট মারা গেছে, এই ধরনের প্রবলেমের জন্য আমার অনেক সিনিয়র মারা গেছে,
এই ধরনের অনেক প্রবলেমের জন্য আমার জুনিয়ররা অনেক বেশি সাফার করছে, আমি শুনছি। এটা কিন্তু খুবই প্যাথেটিক। সো এই কাজটা এখন থেকে শুরু করবা, প্র্যাকটিস শুরু করবা, ইনশাআল্লাহ দেখবা এই ধরনের ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে 100টা দাগাবো কি দাগাবো না, এটা একটা বড় ডিবেটের বিষয়। অনেক ভাইয়া বলে যে তুমি যদি ভালো মেডিকেলে টিকতে চাও তাহলে অবশ্যই তুমি 100টা বা 99 থেকে 100টা দাগাবা। আর আমি বলতেছি হচ্ছে না ভাই, একটু মিডিয়ামে থাকি। অনেকে বলে তুমি 85টার পর দাগাইলে, 85টার মতো বা 90টার মতো দাগাইলে এনাফ। বাট আমি একটু মাঝখানে কথা বলবো, সেটা হচ্ছে তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও এবং তুমি যখন দেখবা যে প্রশ্ন তোমার অনুকূলে হয়েছে, তুমি হাইয়েস্ট 95টা দাগায় আসার চেষ্টা করবা। 95 থেকে 96 যাওয়ার দরকার নাই। তুমি যদি প্রশ্ন এত সহজ করে না, মেডিকেলে কমপক্ষে 5টা কোশ্চেন থাকে যে ট্রিক করতেছে তোমার সাথে, ঠিক আছে? যতই জানো না কেন অ্যান্সার এটা তোমার ভুল দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সো তুমি যেটা করবা 95টা অ্যান্সার করার ট্রাই করো, মানে একটা গড়ে। আর তোমার যদি মনে হয় যে না আমি একটা মোটামুটি মিডিয়াম স্টুডেন্ট বাট অনেক হার্ড ওয়ার্ক করছি, এইচএসসি লাইফে মোটামুটি করছি, খুব একটা যে পড়ে একদম উল্টাই ফেলছি এমন না, তখন তোমার মনে হবে, তখন তোমার উচিত 90 থেকে 92টা হাইয়েস্ট দাগানো আমার মতে। তাইলে এতে কারণ হচ্ছে তুমি এরপরে যদি দাগাও, অ্যাকচুয়ালি তোমার ওই কোশ্চেন গুলো এরকম অ্যাভেলেবেল থাকবে না যে 25%-এর উপরে তুমি সম্ভাবনা আছে, এবং ওই ক্ষেত্রে তুমি নেগেটিভ মার্ক খাওয়ার আসলে সম্ভাবনাটা বেশি। সাপোজ তুমি পাইছো হচ্ছে 61, ঠিক আছে? 61তে মেডিকেল টিকে যেতা, বাট এরপর লাস্টে পাগলের মতো কি করছো, লাস্টে 7-8টা ভুল দাগাই দিছো। কি করছো? লাস্টে 7-8টা ভুল দাগাই দিছো। লাস্টে যে 7-8টা ভুল লাগাইছো, এর জন্য তোমার পয়েন্ট কমে গেছে, ধরো সাপোজ 1 থেকে 2 কমে গেছে। 1 থেকে যে 2 কমে গেছে তোমার, তুমি জানো তোমার এটার জন্য তুমি পয়েন্ট পেয়ে গেছো 59। ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট নিচে হচ্ছে তোমার বারে 61। তাহলে চিন্তা করে দেখো, তুমি মেডিকেলে টিকো নাই। তোমার এই আফসোস জীবনভর যাবে না যে ইস আমি মানে লাস্ট 2 মিনিটে কেন আমি অকারণে নিজেকে থামাইতে পারি নাই যে 7-8টা ভুল উত্তর দেখানোর জন্য। সো মাথায় রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় শেষের 5 মিনিট, এই ভাইয়ার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে করবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার শেষের 5 থেকে 10 মিনিট খুব বেশি ক্রুশিয়াল। ওই টাইমের ডিসিশন তোমাকে হয়তো একটা ভালো মেডিকেল থেকে আরো ভালো মেডিকেলে টেনে নিয়ে যাবে, হয়তো তোমাকে ঢাকা মেডিকেলে ছিলা সেখান থেকে তোমাকে ফেলে সলিমুল্লাহতে নিয়ে আসবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি অনেক সঠিক দেখাইছি বাট লাস্টে কয়েকটা ভুল করছি, যেটার কারণে আমি সলিমুল্লাহতে চলে আসছি। বাট ওটা কিছু আফসোস আছে। যাই হোক, ওই আফসোস নিয়ে কোনো এক সময় কথা বলা হবে তোমাদের সাথে আবারও। যাই হোক, সেটা নিয়ে কথা না বলি। এরপর হচ্ছে কি, তোমার আবার এমনও হইতে পারে যে তোমার মেডিকেলে টিকতে গেছিলা বাট টিকতে পারো নাই তোমার ওই শেষ সময়ের সিদ্ধান্তের জন্য। সো মাথায় রাখবা, শেষ সময় এসে অকারণে 25% মানে 50%-এর নিচে তোমার সম্ভাবনা, এমন কোশ্চেন গুলো তুমি অকারণে দাগায় নেগেটিভ খাওয়ার কোনো মানে নাই। কারণ তুমি যে প্রশ্নগুলো জানতে এবং নাম্বার পাইতে আসলে সেগুলো 50 মিনিট থেকে 55 মিনিটের মধ্যে অলরেডি তুমি শেষ করে ফেলছো। বাকি 5 মিনিটে যেগুলো করবা সেগুলো হইতেছে তোমার আসলে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। বাট হ্যাঁ, ওইখানেও কিন্তু এমন বলতেছি না যে একেবারে দাগায়ও না। যদি তোমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট 25% থেকে তো সম্ভাবনা অনেক বেশি, 4টা অপশন তোমার কাছে সম্ভাব্য লাগতেছে না, সেই ক্ষেত্রে একটু রিস্ক নিতে পারো। বাট যখন দেখতেছে ভাই সবগুলো 25%, আমি একেবারেই জানি না, মানে সবগুলো অপশন আমার কাছে সেম লাগতেছে, জাস্ট একটা দাগাই দিতেছি, এটা ভুলও করা যাবে না। সো আশা করি আজকের গাইডলাইনে তোমাদের অনেক বেশি উপকার হয়েছে। শুধু গাইডলাইন না, রাদার তোমাদের পড়া সোজা করার জন্য যে একটা বই তোমাদের সাজেস্ট করলাম, সেই বইটার ডেমো পিডিএফ অবশ্যই তোমাদের ভিডিওটা ডেসক্রিপশনে থাকবে। সো পিডিএফ দেখে যদি তোমাকে ভালো লাগে অবশ্যই অনলাইনে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারো, কিউএনএ পাবলিকেশনে। সো এই আশা এবং প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করব। আবারও ইনশাআল্লাহ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস, ট্রিক্স অথবা তোমাদের যে কোনো ধরনের সমস্যা, যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমাদের খুব বেশি সমস্যা, সেটা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো। যদিও ভাইয়ার খুব একটা সময় থাকে না, ইনশাআল্লাহ তোমাদের জন্য সময় করে নেওয়ার চেষ্টা করবো। ভাইয়ের জন্য দোয়া করবা। এখানে তাহলে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।